যখন আমি রাতে বাড়ি পৌঁছালাম, আমার স্ত্রী আমার সামনে খাবার বেড়ে দিল। আমি তার হাত নিজের হাতের মধ্যে নিলাম এবং বললাম, আমার তোমাকে একটা জরুরি কথা বলার আছে। সে শান্ত হয়ে বসে খাবার খাচ্ছিল, তার চোখে যেন একটা স্পষ্ট কষ্টের ছাপ দেখা যাচ্ছিল। হঠাৎ আমি জানি না কিভাবে বলবো, কিন্তু আমাকে তাকে বলতেই হতো। আমি খুব শান্তভাবে বললাম, আমি তোমার কাছ থেকে ডিভোর্স চাই। মনে হলো যেন আমার কথায় তার কোনো যায় আসে না, বরং সে আমাকে জিজ্ঞেস করল, কেন ডিভোর্স চাও? আমি তার প্রশ্নটা এড়িয়ে গেলাম, এতে সে রেগে গেল। সে চামচটা তুলে ছুঁড়ে ফেলে দিল এবং জোরে চিৎকার করে উঠল, তুমি মানুষ নও। সেই রাতে আমরা একে অপরের সাথে আর কোনো কথা বলিনি। সে সারা রাত বিছানায় শুয়ে কাঁদতে লাগল। আমি জানতাম সে জানতে চায় শেষ পর্যন্ত এমন কি ঘটল যে আমাদের সম্পর্কটা ভাঙনের মুখে এসে দাঁড়াল, কিন্তু আমার পক্ষে তার প্রশ্নগুলোর উত্তর দেওয়া অসম্ভব ছিল। হ্যাঁ, আমি এখন অন্য কাউকে ভালোবাসতে শুরু করেছি। এখন আর তার প্রতি আমার কোনো ভালোবাসা অবশিষ্ট নেই। আমি তাকে তার বছরের পর বছরের ভালোবাসার এই শাস্তি দিলাম। ভারাক্রান্ত মনে আমি ডিভোর্সের কাগজপত্র তৈরি করলাম। তাতে লেখা ছিল যে এই ডিভোর্সের বিনিময়ে সে পুরো বাড়ি, গাড়ি এবং কোম্পানির 30% শেয়ার নিতে পারে। কিন্তু সে সেই কাগজপত্রগুলো দেখল এবং টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল। যে নারী আমার সাথে জীবনের 10টি বছর কাটিয়েছে, সে আজ আমার কাছে অচেনা হয়ে গিয়েছিল। কিন্তু আমি বা কি করব? যা হয়ে গেছে তা তো আমি আর বদলাতে পারব না, কারণ আমি অন্য কাউকে আমার স্ত্রীর চেয়েও বেশি ভালোবাসতে শুরু করেছিলাম। অবশেষে তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল এবং সে আমার সামনে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। আমার কাছে তার এই কান্নাটা একদিক থেকে তার মুক্তির মতো মনে হল। আমি দেখলাম সে টেবিলে বসে কিছু লিখছে। আমি রাতের খাবার খাইনি, তবুও আমি সোজা উপরে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ সারাদিন প্রিয়ার সাথে থাকার পর এবং অনেক জায়গায় ঘোরার পর আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। সে হয়তো রাতে ওই টেবিলে লিখতে লিখতেই ঘুমিয়ে পড়েছিল। সকালে সে ডিভোর্স দেওয়ার শর্তগুলো জানাল। সে আমার কাছ থেকে কিছুই নিতে চায় না। সে শুধু ডিভোর্সের আগে 1 মাসের সময় চেয়েছিল। সে অনুরোধ করল যেন এই 1 মাসে আমরা দুজন ঠিক আগের মতোই জীবন কাটাই যতদূর সম্ভব, কারণ আগামী মাসে আমাদের ছেলের পরীক্ষা। সে চায় না যে আমাদের ভাঙা সম্পর্কের কোনো প্রভাব তার পড়াশোনার ওপর পড়ুক। আমারও এটা ঠিক মনে হল। কিন্তু সে আরও কিছু চেয়েছিল। যেমন বিয়ের দিন আমি তাকে কোলে তুলে আমাদের শোবার ঘর পর্যন্ত নিয়ে গিয়েছিলাম, ঠিক তেমনি প্রতিদিন 1 মাস ধরে আমি তাকে সকালে কোলে তুলে মূল ফটক, মেন গেট পর্যন্ত নিয়ে যাব। এটা পাগলামি মনে হয়েছিল, কিন্তু এই শেষ দিনগুলোকে কিছুটা ভালো করার জন্য আমি তার এই শর্ত মেনে নিলাম। আমি প্রিয়াকে আমার স্ত্রীর সব শর্তের কথা জানালাম। সে হাসতে লাগল। তার মনে হয়েছিল আমার স্ত্রী যতই উপায় অবলম্বন করুক না কেন, ডিভোর্স হওয়া তো নিশ্চিত। আমার স্ত্রী এবং আমি এই সময় অন্য কারো সাথেই দেখা করিনি। কিন্তু প্রথম দিন যখন আমি তাকে প্রথমবার তুলে নিয়ে গেট পর্যন্ত গেলাম, তখন আমরা দুজনেই বেশ অস্বস্তি বোধ করছিলাম। পিছন থেকে আমাদের ছেলেও খিলখিল করে হেসে আনন্দ পাচ্ছিল। পরের দিন এই কাজটা কিছুটা স্বাভাবিক এবং সহজ হয়ে গেল। সে আমার বুকের সাথে লেগেছিল এবং আমি তার সুবাস অনুভব করছিলাম। মনে হলো যেন অনেক দিন পর আমি তার সুবাস পেলাম, বা অনেক দিন ধরে আমি তার অস্তিত্বকেই অনুভব করিনি। আগের মতো তার মধ্যে আর সেই টানটান ভাব ছিল না, আর মুখে কিছু সূক্ষ্ম বলিরেখা দেখা যাচ্ছিল এবং চুলও পাকা শুরু হয়েছিল। ইনি সেই নারী যিনি তার জীবনের 10টি বছর আমার জন্য উৎসর্গ করেছিলেন। চতুর্থ দিনে যখন আমি তাকে তুললাম, তখন সেই পুরনো রোমান্স যেন ফিরে আসতে লাগল। পঞ্চম ও ষষ্ঠ দিনে সেই পুরনো ভালোবাসা আবার জেগে উঠতে শুরু করল। আমি প্রিয়াকে এই বিষয়ে কিছুই বলিনি। এখন তাকে কোলে তোলা আরও সহজ হয়ে গিয়েছিল। হয়তো রোজ এসব করতে করতে আমি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। একদিন সে তার পছন্দের শাড়ি বের করছিল, কিন্তু বিশেষ কিছু খুঁজে পাচ্ছিল না। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল যে তার সব জামাকাপড়ই এখন ঢিলেঢালা বা বড় হতে শুরু করেছে। আপনার দেওয়া সম্পূর্ণ গল্পের নিখুঁত বাংলা অনুবাদ নিচে দেওয়া হল। তখন আমি বুঝতে পারলাম যে সে অনেক রোগা হয়ে গেছে এবং সেই কারণেই আমি তাকে সহজে কোলে তুলে নিতে পারছিলাম। আমার হৃদয়ে একটা ধাক্কা লাগল। সে তার মনের ভেতরে অনেক কষ্ট লুকিয়ে রেখেছিল। জানি না কিভাবে আমি এগিয়ে গেলাম এবং তার মাথায় হাত দিয়ে দেখলাম। হঠাৎ আমাদের ছেলে এলো এবং বলল, বাবা, এটা তো মামুনিকে কোলে তুলে বাইরে নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। তার জন্য বাবার দ্বারা মামুনিকে এইভাবে কোলে তুলে নিয়ে যেতে দেখা জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল। আমার স্ত্রী আমাদের ছেলেকে ডাকল এবং তাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি আমার মুখ অন্যদিকে ঘুরিয়ে নিলাম। আমার মনে হল পাছে আমি আমার সিদ্ধান্ত বদলে না ফেলি। আমি আমার স্ত্রীকে প্রতিদিনের মতো কোলে তুলে নিলাম এবং বেডরুম থেকে সিটিং রুম হয়ে তাকে ঘর পর্যন্ত নিয়ে এলাম।
সে ভালোবেসে তার দুটি হাত আমার ঘাড়ের চারপাশে রেখে দিল। আমি তাকে শক্ত করে ধরে রেখেছিলাম, কিন্তু তার এত কম ওজন আমাকে চিন্তায় ফেলে দিচ্ছিল। মাসের শেষ দিনে যখন আমি তাকে কোলে তুললাম, তখন আমার জন্য এক পা চলাও কঠিন হয়ে উঠছিল। আমাদের ছেলে স্কুলে চলে গিয়েছিল। আমি আমার গাড়িতে করে অফিসে গেলাম এবং গাড়ি লক না করেই লাফিয়ে বাইরে বেরিয়ে এলাম। আমার ভয় ছিল যে এখন এক মুহূর্তের দেরিও আমার সিদ্ধান্ত বদলে দেবে। আমি উপরে গেলাম, প্রিয়া দরজা খুলল এবং আমি তাকে বললাম, সরি প্রিয়া, এখন আমি আমার স্ত্রীর সাথে ডিভোর্স নিতে চাই না। সে আমার দিকে তাকাল এবং আমার মাথায় হাত বুলিয়ে বলল, তোমার জ্বর হয়নি তো? আমি তার হাত সরিয়ে দিয়ে বললাম, সরি প্রিয়া, এখন আমার স্ত্রীর সাথে ডিভোর্স আমার চাই না। আমাদের বিবাহিত জীবন হয়তো আমাদের দুজনের অবহেলার কারণে একঘেয়ে হয়ে গিয়েছিল, কিন্তু তার মানে এটা মোটেই নয় যে আমরা একে অপরকে ভালোবাসি না। এখন আমি বুঝতে পেরেছি যে যেদিন থেকে তাকে বিয়ে করে নিজের ঘরে এনেছিলাম, সেদিন থেকে জীবনের শেষ দিন পর্যন্ত আমাকে তার সাথে থাকতে হবে। প্রিয়ার হুঁশ উড়ে গেল, সে আমার মুখে একটা সজোরে থাপ্পড় মারল। সে কাঁদতে লাগল এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। আমি সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম এবং এসে আমার গাড়িতে বসলাম। সামনে একটি ফুলের দোকানে থামলাম এবং আমার প্রিয় স্ত্রীর জন্য একটি সুন্দর ফুলের তোড়া নিলাম। দোকানদার জিজ্ঞাসা করল, এতে কি লিখতে হবে? আমি হেসে বললাম, আমি তোমাকে জীবনের শেষ দিন পর্যন্ত এভাবেই কোলে তুলে রাখব, আমার অর্ধাঙ্গিনী। সেই সন্ধ্যায় যখন আমি বাড়ি এলাম, হাতে ফুলের তোড়া আর মুখে একটি হাসি ছিল। আমি দৌড়ে উপরে আমার ঘরের দিকে গেলাম, কিন্তু ততক্ষণে সে আমাকে ছেড়ে এই পৃথিবী থেকে চলে গিয়েছিল, চিরদিনের জন্য। সে কয়েক মাস ধরে ক্যান্সারের সাথে লড়াই করছিল, কিন্তু আমি প্রিয়ার সাথে এত মগ্ন ছিলাম যে কখনো তার দিকে নজরই দিতে পারিনি। সে জানত যে সে খুব শীঘ্রই আমাকে ছেড়ে চলে যেতে চলেছে, তাই সে আমার এবং আমার ছেলের সম্পর্ক ভেঙে যাওয়া থেকে বাঁচাতে চেয়েছিল। আমি তার থেকে ডিভোর্স নিতে চেয়েছিলাম, কিন্তু তাও সে আমাকে তার সন্তানের চোখে একজন প্রেমময় স্বামী এবং বাবা বানিয়ে দিয়েছিল। বন্ধুরা, জীবনের ছোট ছোট বিষয়গুলো সম্পর্কের ক্ষেত্রে অনেক গুরুত্ব রাখে। বড় বাড়ি, বড় গাড়ি এবং ব্যাংক ব্যালেন্স অবশ্যই খুশির অংশ হতে পারে, কিন্তু আপনজনদের ছাড়া এগুলোর কোনো মূল্য নেই। বন্ধুরা, আশা করি আপনাদের আমাদের গল্পটি পছন্দ হয়েছে। যদি আপনাদের আমাদের গল্পটি পছন্দ হয়ে থাকে, তবে ভিডিওটি লাইক করুন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং হ্যাঁ, নোটিফিকেশন বেলটি অবশ্যই প্রেস করুন, যাতে পরবর্তী আপডেট সবার আগে আপনি পান।